বিজয়ের মাসে এক ম্যাচ হাতে রেখেই টানা 2 ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়। বিজয়ের আনন্দ নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সবাইকে ওয়েলকাম করছি মিনিস্টার, গুগল টিভি, এসি, রেফ্রিজারেটর প্রেজেন্স, ক্রিকবাজে। সঙ্গে আছি মৌসুমীমার। এই মুহূর্তে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম জাভেদ ওমর বেলিম, এবং সেই সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট আমাদের ভালোবাসার এম কায়সার। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কংগ্রাচুলেশনস and very good morning also. ভেরি গুড মর্নিং অলসো, মানে বোথ অফ ইউ। আমার ভীষণ ভালো লাগছে বাই দ্য ওয়ে। মানে ভাবছিলাম যে কি হবে কি হবে না, তবে আপনি ঢুকেই বলেছিলেন যে আজকে আমরা জিতছি, যখন আসলে মাত্র প্রথম ইনিংস শেষ হয়েছে। 129 করেছে বাংলাদেশ, 130 রানের টার্গেট, এবং তারপর যখন 32 রানে 4 উইকেট হারালো পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু আমরা মানে এগিয়ে গেছি জয়ের দিকে। জাভেদ ওমর বেলিম, দেখেন, প্রথমে তো আমি সবসময় বলি টি-20 মানে আসার পর আমরা মনে করেছিলাম অনেক ভালো খেলবো, কিন্তু আমরা একটা জায়গায় পিছিয়ে যাই, সেই জায়গা হচ্ছে পাওয়ার ক্রিকেট। যেহেতু আমরা উইকেটের জন্য বলেন বা আমাদের বডি বিল্ড আপ সব কিছু মিলিয়ে আমরা পিছিয়ে যাব। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে যখন কোনো আমি এটা এই ওয়ার্ডটা মানে ফাঁসা উইকেট থাকে 140, 30, 35, তখন বাংলাদেশ ডেঞ্জারাস। যেমন ধরেন যে কোনো জায়গায় আপনি দেখবেন, তো ওই একটা জায়গায় আজকে প্রথম ইনিংসে বাংলাদেশ খেলছিল, আমার কাছে মনে হচ্ছে যে গুড ফর বাংলাদেশ, ঠিক আছে। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় 130 রান মনে হচ্ছে যে আমরা আরামে অনায়াসে জয়লাভ করেছি। ওয়েস্ট ইন্ডিজ আবার ভালো ব্যাটিং করেনি। ওই একটা জায়গায় আমি মনে করি বাংলাদেশ আরও স্ট্রাগলিং করে 20 রান বেশি করতে পারতো, যেহেতু বাংলাদেশ ওই অ্যাবিলিটি ছিল। যখন দেখেছে ফাঁসা উইকেট, ওই জায়গায় আমরা এগ্রেসিভ খেলতে দেখছি। বাট এনিওয়ে, এন্ড অফ দ্য ডে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যতই ভালো খেলেন, যদি আপনি না জিতলে ইজ নট এ গুড নোট। তাই বাংলাদেশ চমৎকারভাবে সিরিজটা জয়লাভ করে ফেলেছে। স্টিল আমি মনে করি লং ওয়ে টু গো, কেন বাংলাদেশ আপনি জানেন যে আমাদের ক্রিকেট কিন্তু স্ট্রাগলিং করছি আমরা। তো এই উইনিংটা আমার মানে সিরিজ উইনিংটা আমাদের ফিউচার যে সামনে ক্যালেন্ডারে যে খেলায় আসবে, সেটা 25 হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট দিবে এই সিরিজ জয়টা বিশ্বাসের জায়গার দিক দিয়ে। একেবারেই তাই। এটার সাথে আমি আরেকটা ব্যাপার বলতে চাই। কায়সার ভাই, আপনি আর আমি যখন খেলা দেখছিলাম, আপনি কিন্তু বলছিলেন যে একটা বড় রানের ব্যবধানে আমরা জিতবো, যদিও সেই রানের ব্যবধানটা কিন্তু অনেক বেশি বড় হয়নি। তারপরেও হ্যাঁ, ম্যাচটা আমরা জিতেছি, এটা অনেক অন্যরকম আনন্দের। কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, আমি ইন্ট্রোতেই বলছিলাম, সেখানে আসলে টানা 2 ম্যাচ জিতে একটা ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, এটা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য ভীষণ রকম আনন্দের। কি বলতে চাইবেন? না, 27 রানের জয়টাকে আপনি টি-20তে অবশ্যই বড় রানের জয় বলবেন, কোনো সন্দেহ নেই। আমাদের তখন মনে হচ্ছিল যে আরো বড় রানে হয়তো আমরা যেতে পারি। খুব সম্ভবত আপনি প্রথম ম্যাচে আমরা যেভাবে জিতেছিলাম, সেখানেও কিন্তু খুব কম্পিটিটিভ হয়েছিল। শেষ ওভারে আমরা সেই ম্যাচটা জিতেছিলাম। সেটাও আপনি যদি ধরেন 140-র মধ্যে বাংলাদেশ রান করেছিল, সেখানে বাংলাদেশ শেষ ওভারে জিতেছিল 7 রানে। সেই তুলনাটা খুব সম্ভবত আপনার মধ্যে এসেছিল বলেই আপনি হয়তো ভাবছিলেন যে এটাও বোধহয় সেরকম একটু কম্পিটিটিভ হবে, কিন্তু কম্পিটিটিভ হয়নি। এর অন্যতম কারণ হলো যে বাংলাদেশের বোলিং। আরেকটা জিনিস একটু যোগ করি, এখানে আপনি দেখবেন যে বৃষ্টি কিন্তু কয়েকবার এসেছে এই মাঠে, এই ম্যাচে। বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন 3 ওভারে একবার বৃষ্টি এসেছিল, তারপরে 10 ওভারের সময় কিন্তু হালকা বৃষ্টি এসেছিল। সো ওই বৃষ্টিটা আমি মনে করি যে এই পুরো ম্যাচের কমপ্লেক্সটা একটু চেঞ্জ করে দিয়েছে। যে জাভেদ যেভাবে বলছিলেন যে উইকেট একটু ফাঁসা উইকেট ছিল, যে বল একটু দেরিতে ব্যাটে আসছে, সেরকম ছিল। কিন্তু বৃষ্টি হওয়ার পর আপনি দেখবেন যে পেস বোলাররা এখানে কিন্তু খুব ভালো মানে সুবিধাটা পেয়েছেন। বিশেষ করে বাংলাদেশের 2 পেস বোলার সাকিব এবং আপনার তাসকিন, এই দুজনের বোলিংটা দুর্দান্ত বোলিং হয়েছে। এবং আমি মনে করি যে এই ম্যাচটা আপনি বাংলাদেশ যে 129 রান করেছিল, এটা ওয়েস্ট ইন্ডিজ জেতার মতোই অবস্থানে কিন্তু ছিল শুরুর দিকে, যদি আপনি বলি আমি। কিন্তু তাসকিন অ্যাটাকিং এ আসার পরে, তাসকিন প্রথম ওভার যেটা করেছেন, সেখান থেকে পুরো ম্যাচের কমপ্লেক্সটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তাসকিন দেখুন 3.3 ওভার পুরো বোলিং কোটাও শেষ করেননি, এবং 16 রানে 3 উইকেটে আপনি ইকোনমিক 4.60। আর একটু বলি, সেটা হলো যে এই প্রথম বলেই উইকেট নিয়েছেন, প্রথম ওভারে 2 উইকেট, প্রথম বলে উইকেট নিয়েছেন, এবং প্রথম ওভারে 2 উইকেট যে নিয়েছেন, সেটাই আমি মনে করি যে এই ম্যাচের পুরো দাপটটা বাংলাদেশের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে। এক্স্যাক্টলি। আমি আবার চলে যাব ভাইয়ের কাছে, যেহেতু তাসকিনকে নিয়ে কথা হচ্ছিল, তাসকিনের প্রসঙ্গে থাকতে চাই। বৃষ্টির কারণে কিন্তু পেসাররা তুলনামূলক অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়েছে। না, অফকোর্স, যেহেতু প্রথম দিকে কিন্তু উইকেট স্লো ছিল, যদি আপনি খেলা দেখেন, তার মধ্যে আবার বৃষ্টি যখন হয় না, তখন যখন কাভার দেয়, তো ওই 10-8 মিনিট একটা ঘাম তৈরি হয়, ময়েশ্চার, তো ওইটারই পুরো অ্যাডভান্টেজ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ হয়তো ব্যাটিংয়ে স্ট্রাগলিং করেছে, কিন্তু 54টা ডট বল দিয়েছে, 56টা যদি ভুল না বলে থাকি। তো ওই একটা জায়গার পরে 130 রান কিন্তু বেশি রান না, কিন্তু ওই একটা জায়গায় যেটা বললাম
যে পুরো অ্যাডভান্টেজ যে উইকেট, একটা হচ্ছে উইকেট স্লো ছিল, ফলোড বাই এই যে যখন ব্রেক হয় তখন একটা যখন ময়েশ্চার থাকে কাভার দেওয়া, তো ওই অ্যাডভান্টেজটাই তাসকিনও নিয়েছে। আর আমরা বরাবরই আমরা স্পিনে তো অলওয়েজ চ্যাম্পিয়ন ছিলাম, যেটা ভেরি গুড নিউজ, যেটা বলি যে আল্লাহ তাসকিনের লম্বা সময় খেলা, ওর ইনজুরি প্রবলেম কেন, ও আমাদের একটা অনেক বড় একটা অ্যাসেট, কেন আপনাকে দল কেন ভালো খেলে কালেক্ট, আমরা যেখানে অবস্থান করছি বাংলাদেশ ক্রিকেট দল, আমাদের ওয়ান ম্যান শো প্লেয়ার খুবই কম নাই, পৃথিবীতে অনেক প্লেয়ার আসছে একা জিতিয়ে নিয়ে যায়, আমার যতই সাকিব আল হাসান এক নাম্বার থাকবা যেই থাকে, আমাদের কালেকটিভলি পারফরমেন্স করতে হয়। তো ওই একটা জায়গায় আজকে আপনি দেখেন যে হয়তো অল্প শামীম পাটোয়ারি আমি মনে করি পুরো একটা বড় মোমেন্টাম সেট করেছে, যে উনি ওই ব্যাটিং না করতো এই উইকেটে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা নট ইজি, কারণ উইকেট পড়ে গিয়েছে, উইকেট স্লো স্ট্রোক খেলা যাচ্ছে না, বড় একটা মোমেন্টাম সেট করলো, যে একটা বলে স্কোর বোর্ডে একটা এমন রান দিয়েছে যাতে আপনি ফাইট করতে পারেন। 200+ স্ট্রাইক রেট বিরাট ব্যাপার এই উইকেট পড়ে যাওয়ার আমাদের প্রেক্ষাপটে। আমাদের সব অ্যাভারেজ ব্যাটসম্যান কিন্তু 120 115 স্ট্রাইক রেট, ওই জায়গায় এই ম্যাচে পার্টিকুলারলি উনি একটা টোন সেট করেছে, ফলোড বাই বোলার তো চমৎকার বোলিং করেছে, উইকেটের পুরোপুরি অ্যাডভান্টেজ নিয়েছে, যেটা আজকে ম্যাচ জয়ের পিছনে অনেক দুইটা অবদান বলি, একটা তাসকিন আর মোমেন্টামও বলি আমাদের শামীম পাটোয়ারি। একটু যদি কথা বলি লিটন দাসের ব্যাটিং নিয়ে, আমি লিটন দাসের ব্যাটিং প্রসঙ্গে আপনার কাছেও আসবো, কায়সার ভাই আগে আপনার কাছ থেকে একটু শুনে নিই। অফকোর্স ক্যাপ্টেন যখন রান না করে ওর থেকে টিম পরিচালনা করা খুব টাফ হয়ে যায়, একটা প্রভাব পড়ে টিমের উপর। হ্যাঁ অবশ্যই, কারণ ক্যাপ্টেন যখন ভালো খেলে তখন হয় কি ড্রেসিং রুমের বাইরেও, যেখানে যখন একটা ক্যাপ্টেন যখন ডাউন থাকে বা হিজ পারফরমেন্স, তখন কিন্তু ও একটা ভালো মোটিভেট স্পিচ দিতে পারে না, অজান্তে হিউম্যান নেচার। তো ওই একটা জায়গায় লিটন আমাদের মানে নো ডাউট আমাদের রেসর্ট খুবই কম, আর আমাদের ও প্রুভেন প্লেয়ার, কিন্তু সামহাও ওনার খারাপ সময় যাচ্ছে, আবার ওনাকে ক্যাপ্টেন দেওয়া খুব সমালোচনা হয়েছে কেন উনি ক্যাপ্টেন। আসলে বাংলাদেশের ক্যাপ্টেন সবসময় চ্যালেঞ্জ, ফর্মে থাকুক বা টিম ভালো খেলুক বা খারাপ খেলুক, ওই একটা জায়গায় বাংলাদেশ টিমও ভালো খেলছিল না এই T20 আগে, ফলোড বাই লিটনের ফর্ম ভালো না, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওর ফর্মে ফেরাটা খুবই ইম্পর্টেন্ট। মানে ওর জন্য আমি সবসময় চিন্তা করি দল নিয়ে, দলের জন্য বেশি ইম্পর্টেন্ট, কেন ও বেসিক্যালি T20 ক্যাপ্টেন দেওয়ার কারণে হচ্ছে আমার কাছে মনে হয় উনি বেশি ডমিনেট করে খেলেন, রাইট। অলওয়েজ লিটন আমাদের যতগুলো প্লেয়ার আছে উনি এক্সট্রা কাভার খেলেন, পুল খেলেন, যেটা উনি দৃষ্টকটু মনে হয় টেস্ট ম্যাচে ওয়ান ডেতে, কিন্তু এই জায়গার জন্য ঠিক আছে। তো ওই জায়গায় আমাদের এই প্লেয়ারটাই, এই ক্যাপ্টেনই যখন রান না করে দলের জন্য খুব অসুবিধা, আবার টপ অর্ডার ব্যাটসম্যান আমরা যেখানে স্ট্রাগলিং করছি, কারণ লিটন যত দ্রুত রানে ফিরবেন, অর্থাৎ দুটা সিরিজ জিতেছেন, স্টিল আমি মনে করি যে ফিউচার ক্রিকেটের জন্য নেক্সট T20 জন্য খুব ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন যখন রান করে তখন ভেরি ইজি হয়, হয়তো সামহাও এটা আসলে যখন একটা প্লেয়ার খারাপ খেলে এটা অল আর মাথা, কারণ যে প্লেয়ার 5 ম্যাচে আগে 100 করেছে ওই প্লেয়ার এটা মাথা, এখন এখান থেকে কীভাবে বের হবেন, যতই মেন্টার হোক, যতই মানে সাইকোলজি ক্লাস নেই, কিন্তু উনি যদি না ঠিক করে ভেরি ডিফিকাল্ট, স্পেশালি টপ লেভেলে, কারণ এই জায়গাটা আপনার এত টাফ থাকে, মানে বোলিং বলেন, অফ দ্য ফিল্ড বলেন, মিডিয়া ফেস বলেন, আর ক্যাপ্টেন যখন হয় আরও টাফ, আম্পায়ার ম্যাচের মিটিং বলেন, আম্পায়ারের সঙ্গে নামার আগে টচের আগে 5 মিনিট মিটিং থাকে, তো ওই একটা জায়গায় ওনার টাফ টাইম যাচ্ছে, তার টাফ টাইমটা রিকভারি একমাত্র উনিই করতে পারবেন। আমরা যতই কথা বলি তখন লিটনকে করতে পারেন, লিটন যখন রান করবে তখন ক্যাপ্টেন ওয়াইজ সুবিধা হবে, আমাদের দেশের জন্য সুবিধা হবে, আমরা বিশ্বাস যে উনি খুব তাড়াতাড়ি ফিরে আসলে এটা আমাদের দেশের জন্য ভালো। একদম। কাসের ভাই, লিটন এবং আমাদের টপ অর্ডার আজকেও কিন্তু টপ অর্ডার রান করতে পারেনি, কি বলতে চাইবেন আসলে? না, লিটন দাসের প্রসঙ্গে যদি বলি সেটি হলো যে তিনি ক্যাপ্টেন্সি করছেন এখানে, তার যেটা জাভেদ বললেন যে তার ক্যাপ্টেন্সি কেন, একজন অফ ফর্মের প্লেয়ার তারপরেও ক্যাপ্টেন্সি তিনি কেন করছেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয়টা হলো যে ক্যাপ্টেনকে কিন্তু অলওয়েজ আপনার ড্রাইভিং সিটে বসতে হবে। ক্যাপ্টেন যদি আপনার প্যাসেঞ্জার হয়ে যান, তাও আবার যদি একদম ব্যাক সিটের প্যাসেঞ্জার, কোনো হেল্পারও যদি না থাকেন, তিনি হেল্পিং হ্যান্ড হিসেবে যদি কাজ না করেন, তাহলে কিন্তু ওই দলের মধ্যে এক ধরনের কিন্তু আপনার নিজের কাছে তাকে খুব একটা আপাঙ্ক্তেও মনে হবে। সো যেটা কিছুদিন আগেও কিন্তু আপনার প্রধান নির্বাচক বলছিলেন যে লিটন দাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তার ব্যাটিংয়ে কোনো সমস্যা থাকে, সেটা তার মেরামত করতে হবে। কিন্তু আজকে তার ব্যাটিংটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তিনি খুব সম্ভবত মানে আউট অফ দ্য মাইন্ড ব্যাট করছেন। আপনি দেখবেন যে তিনি ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকানোর একটা চেষ্টা করেছিলেন, কিন্তু বিট হয়েছেন, স্টাম্প আউট হয়ে গিয়েছেন। অর্থাৎ ভুলটা যে তিনি করেছেন সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন, ফেরার কোনো চেষ্টাই তিনি করেননি। এই ধরনের সিচুয়েশনে হয় কি, T20-তে আপনি দেখবেন যে এই ধরনের সিচুয়েশনে যখন অফ ফর্মে কোনো ক্রিকেটার থাকেন, তখন তিনি অনেক শুরুতে গিয়ে একটু স্ট্রাগল করেন, অনেক বল খেলেন, নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু T20-তে তো আপনি সেই সুযোগটা পাবেন না। T20-তে আপনি প্রথম থেকেই আপনাকে একটু চালিয়ে খেলতে হবে। আপনি এখানে এমন না যে আপনি গ্রাফটিং ক্রিকেট
খেলবেন তাও পারবেন না। সো সবকিছু মিলে লিটন দাসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, এবং আমি মনে করি যে এইরকমভাবে যদি কোনো ক্রিকেটারের সময় যায় তার ব্যাপারেও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু ক্রিকেট বোর্ডের কাছে এসে গিয়েছে। লিটন দাস কিন্তু শুধুমাত্র আপনার ব্যাটসম্যান এবং আপনার উইকেট কিপার হিসেবে খেলেন এখানে, যেহেতু জাকের আলী এখানে উইকেট কিপার হিসেবে রয়েছেন এবং তিনি কিন্তু যেভাবে খেলছেন তাতে এক অর্থে অবভিয়াস। 20 বলে 21 করেছে জাকের আলী, আগের ম্যাচগুলোতেও ভালো করেছেন, তিনি কিন্তু খুব অবভিয়াস হয়ে গিয়েছেন এবং তিনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন। সেক্ষেত্রে লিটন দাস যেহেতু অফ ফর্মে আছেন, তাকে বাদ দিয়ে আপনি তার জায়গায় অন্য কাউকে নেওয়া যেতে পারে। আজকেও তিনি 20 বলে 21 রান করেছেন, এটি 100 স্ট্রাইক রেটে করেছেন, একটা 6 এবং একটা 4 হাঁকিয়েছেন, কিন্তু আর একটু বেশি করা উচিত ছিল। কিন্তু যে সিচুয়েশনে তিনি নেমেছিলেন তখন বাংলাদেশের স্কোর ছিল খুব সম্ভবত 77-7। সো এরকম পজিশনে তাকেও কিন্তু একটু গ্রাফটিং ক্রিকেট খেলতে হয়েছিল, নাহলে কিন্তু দেখতেন যে আপনি বাংলাদেশ হয়তো 20 ওভার পুরো করতে পারতো না। আর টপ অর্ডারের কথা বলি যে আপনি প্রত্যেকদিন ম্যাচে যদি আপনার 8 নম্বর ব্যাটসম্যান বা 7 নম্বর ব্যাটসম্যানের উপর আপনি ভরসা করবেন, তাহলে 1 থেকে 7 নম্বর পর্যন্ত ব্যাটারদের রেখে লাভ কি? তো এই জিনিসটা তাদেরকে কিন্তু বুঝতে হবে। ব্যাটিংটাই যাদের মূল কাজ তাদেরকে কিন্তু ব্যাটিংটা করতে হবে। সেটা না করে আমরা দেখছি যে শেষের দিকে আমরা একজন ব্যাটারের উপর নির্ভর করছি যিনি 7 বা 8 নম্বরে নামেন এবং তিনি লেজের সারি ব্যাটসম্যানদেরকে নিয়ে পুরো 50 ওভার 20 ওভারটা আপনি শেষ করছেন। আজকেও কিন্তু তাই হয়েছে। প্রত্যেকটা ম্যাচে আপনি যদি ব্যাটাররা ফ্লপ করেন, তার মানেটা হলো যে তাদের সমস্যাটা কিন্তু আপনার খুব দ্রুত চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সব ম্যাচে আপনি এরকম কিন্তু কম স্কোর গড়ে প্রত্যেকদিন আপনাকে বোলাররা জিতিয়ে দিবে তা কিন্তু না, ব্যাটারদেরকেও কিন্তু তাদের কাজটুকু করতে হবে। সো শেষ যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মেহেদী মিরাজ যেহেতু চলে এলো স্ক্রিনে, মেহেদী মিরাজ গ্রাফটিং ক্রিকেট খেলেছেন আজকে, দেখুন 25 বলে 26 রান। টি20 জন্য কিন্তু এটা খুব একটা আপনি আহামরি কোনো কিছু না। আপনি যখন 25 বল খেলে ফেলেছেন, এখানে 25 বলে যদি আপনার 40 বা 50 হতো তাহলে দেখতেন যে বাংলাদেশের স্কোরটা 160 এর কাছাকাছি চলে যেত। আমি বেশি দূর যাব না, ছোট্ট উদাহরণ দিই। 10 ওভারে বাংলাদেশ করেছে 45 for 4 এবং পরের 10 ওভারে বাংলাদেশ করেছে কিন্তু 84 রান। আপনি প্রথম, তার মানেটা হলো যে আপনি প্রথম 10 ওভারে যদি ওই শেষের 10 ওভারের ব্যাটিংটা করতে পারতেন তাহলে এই স্কোরটা কিন্তু 160 হতো। এক্স্যাক্টলি। আমি একটু অ্যাড করি, কাছে বলছিলেন না, আসলে আপনি আজকে জয়লাভ করেছেন, সিরিজ জয়লাভ। অলওয়েজ বাংলাদেশ যেখানে প্রতিটা দল চ্যাম্পিয়ন দলও, যেখানে ইন্ডিয়া যখন 2011 চ্যাম্পিয়ন হয় তারপরে কিন্তু তারা স্ট্রাগলিং করেছে নিউজিল্যান্ডে গিয়ে। তাই যখন একটা ভালো দল আপনি হবেন তখন এই যে ভালো সময় আপনি কোথায় ইমপ্রুভের জায়গায় আপনি ওটা কাজ করবেন। কারণ আমরা যখন ভালো খেলি তখন মিটিংও কমে যায়, আলোচনাও কমে যায়, সমালোচনাও কমে যায়। তো এখন বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা যদি পোস্টমর্টম করে, আমার বিশ্বাস অবশ্যই প্রফেশনাল লেভেলের পোস্টমর্টম হয় বা করা উচিত। যদি একটা ছোট্ট একটা পয়েন্ট বলি, আজকে আপনি যখন একটা ভালো দল বা ভালো প্লেয়ার, কখন হয় যেটা বলছিলাম লিটন দাস, যখন উনি দেখেছেন কি আমার ব্যাটে বলে তেমন হচ্ছে না, আর এটা 2টা বল খেলে আমার বিষয় বুঝে যাওয়া উচিত, স্পেশালি টি20তে, এই উইকেট কী ডিমান্ড করছে। আমরা আজকে 56 ডট বল দিয়েছি, ইটস নট ম্যাটার অফ জোক, টি20 56। তো ওই একটা জায়গায় আপনাকে অপরচুনিটি পেয়েছে, লিটন হোক বা যারা ব্যাটিং নিয়ে স্ট্রাগলিং করছেন ফর্ম নিয়ে, তখন আপনার গো টু দ্য বেসিক। তখন যে আপনার 110 বা 100 স্ট্রাইক রেট থাকে কেউ কাউন্ট করবে না, কেন আপনার এন্ড অফ দিয়ে আপনাকে রান করতে হবে 40 বা 50, আপনাকে 210 করতে হবে না। তখনই এই অপরচুনিটিটা কাজে লাগাতে হবে, যেটা লিটন কাজে লাগায় নেই বা টপ অর্ডার ব্যাটসম্যান যেটা আমরা কাজে লাগাতে পারি, তখনই আপনি ভালো দল হবেন। আজকে আপনার ওয়েস্ট ইন্ডিজ খুব বাজে ব্যাটিং করেছে বলে আমরা জয়লাভ করেছি, আমরা চমৎকার বোলিং করেছি। শামীম পাটোয়ারি আমরা খারাপ করেছি, শামীম পাটোয়ারি এক্সট্রাঅর্ডিনারি করেছে বলে 100+ করেছি, নাহলে 105-10 হতো। তো ওই একটা জায়গায় এখন এই পোস্টমর্টমটা কে করবে? টপ লেভেলে কিন্তু কোচিং, টপ লেভেলে যে মেন্টর, এটা কিন্তু কাজ, এটা কারণ টপ লেভেলে আপনি চার্সের অবস্থা দেখেন যে 34 বলে 32 করেছে, একটা 4, দুটো 6, সবার স্ট্রাইক দেখেন আপনি 100 এই উইকেটে। আপনি তখনই ভালো দল হবেন, তখনই ভালো প্লেয়ার হবেন কি আপনার উইকেট বলে না যে টপ প্লেয়ার তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলে, অ্যাডজাস্ট কি তারা এই যে উইকেট অ্যাডজাস্ট করে ফেলে। এই একটা জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি, ছোট্ট একটা পিছনে। ওয়ানডেতে আমরা মনে করি 320 রান অনেক রান, কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি। ডিমান্ড করছিল 350, কিন্তু আমাদের ওটা মাথায় নাই যে উইকেট ডিমান্ড করছে। সেম আজকে আমাদের উইকেট ডিমান্ড করছে না 170 করার, 140 করার। ওই প্ল্যানটা কে করবে? ওই যে বাইরে থেকে মেন্টর বসে থাকে, একটা মেসেজ যাবে, আর ব্যাটসম্যান ক্যাপ্টেন এসে বলবে উইকেট এভাবে খেলছে, আমরা এভাবে খেলবো। কায়সার ভাই, সৌম্যর একটা ইনজুরি আমরা আজকে দেখেছি, হয়তো বেশ কিছুদিন তাকে আসলে খেলা থেকে বিরত থাকতে হবে, কি বলবেন? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে ইনজুরিটাতে ক্যাচ একটা স্লিপে এসেছিল, সেই ক্যাচটা তিনি ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু স্লিপে ক্যাচ ধরতে হলে হয় কি, এবং যে গতিতে ক্যাচটা এসেছিল তাতে তিনি তার শরীরটা কিন্তু ক্যাচের পিছনে বা বলের পিছনে নিতে পারতেন, সেটা না নিয়ে তিনি হাত দিয়েছিলেন এবং তার আঙ্গুলে বলটা লেগেছে, ক্যাচটা মিস হয়েছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তার আঙ্গুলের যে চোটটা নিয়ে তিনি চলে গেছেন। আপনি ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত আমরা জানি না যে তার ইনজুরির মাত্রাটা কিরকম ভাবে, তবে মাঠ যেহেতু ছেড়েছেন এবং যে কায়দায় তিনি যাচ্ছিলেন পুরো কাতরাতে দেখে
মনে হচ্ছিল যে খুব সম্ভবত একটা Ice আঙ্গুলে bag ছিল লেগেছে। হাতে তখন ওই সো মুহূর্তে। মোস্ট প্রবাবলি তিনি হয়তো পরের ম্যাচটা মিস করবেন, তবে যত দ্রুত ফিরে আসতে পারেন আমরা আশা করবো যে বড় ধরনের কোনো ইনজুরি যেন তার না থাকে, কারণ এই সিরিজে তিনি ভালো করেছেন এবং তার ক্যাচিংটাও ভালো হয়েছিল। এই ক্যাচটা তিনি মিস করেছেন, কিন্তু আরেকটা ক্যাচ স্লিপে সুন্দরভাবে vital ধরেছেন একটা catch ধরেছেন। এবং আজকেও কিন্তু ক্যাচ বেশ কয়েকটা ড্রপ হয়েছে, কিন্তু বাংলাদেশ ক্যাচ বেশ কয়েকটা ভালো ক্যাচও ধরেছে, বিশেষ করে মেহেদী মিরাজ যে রোবমান পাওয়েলের যে ক্যাচটা ধরেছেন সেটা এক্সেলেন্ট ক্যাচ ছিল। ফ্রম নোওয়্যার তিনি কিন্তু পুরো নাই করে দিয়েছেন। রাইট, তিনি ফ্রম নোওয়্যার তিনি কিন্তু আপনি এই সামনে থেকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিয়েছেন। সবকিছু মিলে বাংলাদেশ মাত্র 129 রানের করে আজকে যে কায়দায় ফিল্ডিংটা এবং বোলিংটা করেছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে ম্যাচ জেতার যে তাগিদ বা জোশ যেটা থাকে সেটা দেখাতে পেরেছে এবং সুবিধাটা করে দিয়েছেন, যেটি আমি বললাম যে শুরুতেই সুবিধাটা করে দিয়েছেন তাসকিন এবং ফিনিশিংটাও তিনি করেছেন, শেষ উইকেটটাও কিন্তু তিনি নিয়েছেন। সো পেস বোলিং এর সাথে আপনার স্পিনারদের যে একটা যোগসূত্র থাকে বা একটা সিঙ্ক্রোনাইজেশনের যে বিষয়টা থাকে, যে সবাই উইকেট নেবেন, বোলাররা ভালো বোলিং করবেন, আপনার ফিল্ডাররাও ক্যাচ ঠিক মতো ধরবেন, সবকিছু বাংলাদেশের স্ক্রিপ্টের মতো কিন্তু হয়েছে। মাঝখানে একবার একটু মনে হয়েছিল যে প্রথম টি-20-র মতো এই টি-20-তে খুব একটা ক্লোজ হবে কিনা, সেটাও কিন্তু পেস বোলাররা যারা ছিলেন তারা এক্সেলেন্ট কায়দায় মানে পারফরমেন্স করেই এই ম্যাচটা বাংলাদেশকে উপহার দিয়েছেন। সো শেষ যে ম্যাচটা রয়েছে সেটা স্রেফ এখন একটা আনুষ্ঠানিকতার ম্যাচ হয়ে থাকবে। এই জয়টা অনেক প্রয়োজন ছিল, বিশেষ করে এই সিরিজ জয়টা অনেক প্রয়োজন ছিল বাংলাদেশ দলের জন্য, কারণ মানে ওয়ানডেতে বাংলাদেশ 3টা ম্যাচে যে কায়দায় হেরেছে তাতে কিছুটা মোরালি ডাউন ছিল। এখন নিশ্চিতভাবে বাংলাদেশ দল শেষ যে সিরিজটা খেলবে সেখানেও ফেভারিট হিসেবে খেলবে। আজকে আমরা দেখছিলাম যে ম্যাচ শেষে বাংলাদেশ দল কিন্তু ড্রেসিং রুমে নাচানাচি শুরু হয়েছে। সন্দেহ নেই যে এই সিরিজ জয়টা পুরো বাংলাদেশ দলকে খুব ভালো ইন্সপায়ার করবে, অনেক চিয়ার আপ করবে। একটু আমি চলে যাব হাসান মাহমুদের প্রসঙ্গে এবং সেই সাথে রিশাদের প্রসঙ্গে যেতে চাই। রিশাদ বোধহয় আজকে 3 ওভার বল করেছে, 2টো উইকেট নিয়েছে, 12 রান দিয়েছে। না, অফকোর্স আজকে যদি ম্যাচ দেখেন, এক্সেপ্ট আমাদের ব্যাটিং এ স্ট্রাগলিং শামীম পাটোয়ারি ছাড়া যেভাবে রান করেছে ওই জায়গাটায় পুরো বলার 130 রান, যতই বাজে উইকেট থাক টি-20-তে 120 বলে 129 আটকানো নট ইজি। যে বললাম যে আলটিমেটলি এটা কালেকটিভ পারফরমেন্স হয়েছে। যদি আপনি শামীম পাটোয়ারি দেখেন, তাসকিন দেখেন, 3 ওভার 12 রান, 4 ইকোনমিক, 2 উইকেট, যাকে যখন এনেছে কাজে লেগে ক্যাচিং যদি বলেন এক্সেপ্ট সম্মুর ছাড়া, ভেরি আনফর্চুনেট। একটা যদি ফ্র্যাকচার হয়ে থাকে, আপনি বলছিলেন যদি ফ্র্যাকচার হয়ে থাকে আঙ্গুল, তাহলে খুব ভোগাবে। টপ লেভেলে আপনার একটু নাগাল থাকলে স্ট্রাগলিং করে, আর এখানে মনে হচ্ছে যে ভালোই ব্যথা পেয়েছেন, কারণ আঙ্গুল তো অলওয়েজ এটা ইউজ হয়। তো ওই একটা জায়গায় তারপর ফলোড বাই আমরা যেভাবে খেলেছি টোটাল প্রথম টি-20 বা এই টি-20টা, তাই আমরা সবসময় বলি যে আমাদের যখন আমরা ভালো করি তখন আমরা সব কিছু ভুলে যাই, সেটা গণমাধ্যম হোক, আমরা হই, যারাই হয়, বা যারা টেকনিক্যাল কাজ করে। কিন্তু প্রফেশনাল লেভেলে যারা টেকনিক্যাল কাজ করে আমার বিশ্বাস ওরা করেন। এখান থেকে আমি বসে কিন্তু আরও ভালোভাবে করতে হবে, কেন আদারওয়াইজ আপনি কিন্তু যেরকম 10টা ম্যাচ পর একটা সিরিজ জিতবেন বা একটা ম্যাচ জিতবেন, হইরুল্লাহ করবেন, আপনি কোনো ইমপ্রুভ করবেন না, কেন অন্য দেশগুলো ধাই করে ইমপ্রুভ করছে। আর যেহেতু আমাদের অলরেডি একটা স্টেবল জায়গায় আছি, যাতে আমরা নিচে না নামি, কারণ আমি নিচে নেমে যাই আমাদের উঠতে খুব কষ্ট হবে। টি-20 যেটা কাছে বলছে আনুষ্ঠানিক ম্যাচ, কিন্তু আমি মনে করি এটাও ইম্পর্টেন্ট, কারণ এটা এই টি-20 নেক্সট যদি আমরা জয়লাভ করি, এটা আমাদের 2 মাস পর কাজে লাগবে। যদি কোনো টি-20 সিরিজ হয়, সেটা কোয়ালিফাই করতে বলেন, পয়েন্ট টেবিল বলেন, যাই বলেন, তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশকে যারা ম্যানেজমেন্টে থাকেন এটা ফোকাস থাকতে হবে কি আমরা এটা অ্যাচিভমেন্টে আমরা আরও, যেমন একটা কথা বলি আমি সবসময়, কেউ যদি গিভ দেয়, জাস্ট গো অ্যান্ড হাগ ইজ টাইটলি। আজকে অপরচুনিটি পেয়েছি আমরা, ওয়েস্ট ইন্ডিজ যেমন সুযোগ পেয়েছে আমাদেরকে একদম মিশিয়ে দিয়েছে সেম প্রফেশনাল লেভেলে। হ্যাঁ, নেক্সট টি-20টা আমার মনে হয় বাংলাদেশকে অবশ্যই জিতা উচিত, যেভাবে বাংলাদেশ টিম খেলছে। ওই একটা এইটাই ফিউচার কাজে লাগবে, যেটা আপনি বলছিলেন কি হাসান মাহমুদ বা এটা আমাদের অলওয়েজ আমার ডিপেন্ড থাকতো আমাদের স্পিনের উপর। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখেন টেস্ট বলে এটা বলে আমাদের পেস বোলার ডমিনেট করছে, উইচ ইজ ভেরি গুড সাইন বাংলাদেশ ফিউচার মানে ক্রিকেট ইমপ্রুভ করার জন্য। লাস্ট ম্যাচেও কিন্তু হাসান মাহমুদ দুর্দান্ত করেছে না, অলওয়েজ উনি সুইং বলার চ্যাম্পিয়ন, এত স্মুথ অ্যাকশনে সুইং 140 কেজি 3 ওভার আজকে এটা এক্স্যাক্টলি 23 রান এবং একটা উইকেট নিয়েছে 7.7 ওইটা একটা খালি দুই একটা জায়গায় কনসার্ট ইনজুরি, যেটা আমাদের টপ প্লেয়ারও আমরা খেলাচ্ছি না, কেন আমরা ভয় ঢুকেছে ভিতরে। সাকিবের কথা যদি বলি 4 ওভারের মধ্যে একটা মিডল ওভার 22 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে। টি-20তে ভালো এই তো ওই একটাই বলছি যে আমরা একটা দল তখনই ভালো করে যখন আপনি কালেক্টিভ পারফরমেন্স হয়, স্পেশালি বাংলাদেশে তো বেশি, কারণ আপনাকে 3 জায়গায় ভালো করতে হবে, সবসময় বলি এটা। বাট স্পেশালি আমাদের একটা গুড নিউজ, স্টিল আর্লি টু স্পিক, যে আমরা ফাস্ট বোলার এখন আমরা ওদের উপর ডিপেন্ড হয়ে গিয়েছি।
যেটা আমরা সব সময় সাকিব, রাজ্জাক ছিল, মিরাজ, এটা টেস্ট ম্যাচে সারাদিনে কে বোলিং করে, বাট নাও ডেজ টেস্ট ম্যাচের কথা বলছি উইথ ফলোড বাই T20, যে আমাদের কিন্তু ফাস্ট বলাররা মানে ভালো তো করছে, উইথ ডমিনেট করছে, কে বাউন্সার মেরে আনসেটেল করছে বা স্লোয়ার মারছে, তো উইচ ইজ ভেরি গুড সাইন ফর বাংলাদেশ যে সামনে যে ওয়ান ডে গোলা বা টেস্ট বা T20 খেলবে, এটা একটা ভালো বিশ্বাস। কারণ অনেক জায়গায় আপনার সব জায়গায় এরকম স্পিন উইকেট পাবেন না। যদি নিউজিল্যান্ড বলেন, যদি পাকিস্তানে আমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তক্তা উইকেট হবে, ওখানে ফাস্ট বলকে কিছু করতে হবে, কারণ ওখানে একদম 300 রানও সেভ না 50 ওভার্সে, 200 রানও সেভ না T20-তে, একদম পাটা উইকেট বলি যেটা আমরা, বা সিমেন্ট উইকেট বলি। তো ওই জন্য তখন আপনাকে এই ভ্যারাইটিস অফ বোলিং, আনসেটেল বলার যারা রানার মতো বা হাসানের মতো সুইং বোলার, তাসকিনের মতো এক্সপিরিয়েন্স বলার, তাহলে ওইটা আপনার হলেই আপনার দল ভালো করবে, আদারওয়াইজ এটা না হলে আপনি অলওয়েজ স্ট্রাগলিং করবেন। এক্স্যাক্টলি, আমি একদম শেষে রয়েছে, আমার হাতে সময় আছে মাত্র 1 মিনিট। যদি কিছু বলার থাকে পুরো আজকের এই ম্যাচ নিয়ে বা আগামী ম্যাচে আসলে কি করা উচিত, যেহেতু জিতে গেছে সিরিজটা, সেই জায়গায় অবশ্যই আমার মনে হয় না যে হাল ছেড়ে দেওয়া উচিত। পরের ম্যাচটা জিততে পারলে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ঘটবে। না অবশ্যই হাল কেন ছাড়বে না, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ, তো আপনাকে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচে আপনার যে জয়ের ইচ্ছা নিয়ে আপনাকে নামতে হবে। হ্যাঁ, যদি সিরিজ আপনি 2-1 জেতেন সেটার চেয়ে বড় হবে যদি আপনি সিরিজ 3-0 জেতেন। আর আমি যে কথাটা বললাম যে আনুষ্ঠানিকতার ম্যাচ, এই অর্থে যে আপনি যেহেতু সিরিজটা জিতে গিয়েছেন, তার মানে আপনার কিছু এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ আপনার সামনে রয়েছে। সুযোগটা কি, আপনি রিজার্ভ বেঞ্চে যারা রয়েছেন তাদেরকে আপনি একটু ঝালাই করে নিতে পারেন। আপনি এমন হতে পারে যে তাসকিনকে হয়তো আপনি রেস্ট দিতে পারেন, তাসকিনের জায়গায় অন্য কাউকে খেলানো যায় কিনা সেটা আপনি দেখতে পারেন, কারণ আপনার সিরিজ তো চলে এসেছে। তো এই ক্রিকেটারকে আপনার বাঁচিয়ে রাখতে হবে, এই ক্রিকেটারকে আপনার রেস্টেও দিতে হবে, একটা রোটেশনের একটা সিস্টেমটা রয়েছে। এই কারণে বাংলাদেশ দল, আমি নিশ্চিতভাবে যে বাংলাদেশ দলও হয়তো সেইভাবেই চিন্তা ভাবনা করছে। তো সবকিছু মিলে এই সিরিজটা, টেস্ট ম্যাচে আমরা 1-1 ড্র করেছিলাম, ওয়ানডেতে আমরা হেরেছি 3টা ম্যাচই, তো T20-তে আমরা প্রথম 2 ম্যাচে সিরিজ জিতে ফেলেছি। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষটা খুব ভালো হচ্ছে। এক্স্যাক্টলি, এই শেষটা ভালো থাকুক। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দর্শক সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং বাংলাদেশের এই জয় আমরা সবাই মিলে উদযাপন করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আপনারা দেখছিলেন মিনিস্টার গুগল টিভি এস রেফ্রিজারেটর প্রেজেন্স ক্রিকবাজ।